হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। বিগত কয়েকদিন ধরে তোমরা আমাকে প্রচুর ব্লেসিংস দিয়েছো, প্রচুর সাবস্ক্রাইব করেছো, প্রচুর শেয়ার করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তার জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আসছে, হয়তো কিছুটা তোমরা জানতে পেরেছো। আমি আমার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে এরপর সপ্তাহে 7 দিন তোমাদের ক্লাস আসছে। ম্যাথ, জিআই, এতদিন শুধু সায়েন্স হতো, সায়েন্সটা তো চলবেই, তার সাথে একটা করে জিকে ক্লাস। যারা বিশেষ করে যারা এনটিপিসি দেবে তাদের জন্য তো জিকেটা ইম্পর্টেন্ট, তো তাদের জন্য একটা জিকে ক্লাস আনার চেষ্টা করছি। জিকে ক্লাসটা আমি করাবো। আর ম্যাথ এবং জিআই ক্লাসের জন্য স্পেশাল টিচার তোমাদের জন্য আসছেন, উনি আহ, আমাদের সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট হয়ে গেছে। আমি ট্রাই করছি তোমাদের কাল বা পরশু ওনার একটা ক্লাস দেবো, তারপর 20 মে আমি তোমাদের কাছে লাইভে আসবো। লাইভে এসে সমস্ত বিষয়টা ক্লিয়ার করে স্টুডেন্ট পাবলিশ করবো। তো আজকে তোমাদের কাছে রেলওয়ে সায়েন্সের পার্ট 6 নিয়ে আমি চলে এসেছি, যেটা টেকনিশিয়ান, এনটিপিসি, এলপি, গ্রুপ ডি, জেই, আরপিএফ প্রত্যেকটা পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকে আমি করাবো ফার্স্ট ডে ফার্স্ট শিফট, অর্থাৎ গ্রুপ ডি 2022-এর ফার্স্ট ডে ফার্স্ট শিফট 17 আগস্ট শিফট 1 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তার আগে তোমাদের যে ক্যালেন্ডার, রেলওয়ে ক্যালেন্ডার, আমি তোমাদের এমসিকিউ ক্লাস করানোর সময় বলি প্রত্যেকটা সময় 100% এফোর্ট তোমরা দেবে, তবে গিয়েই সেটাতে কিন্তু তোমরা তার যে মানে 100% যদি এফোর্ট দাও নিজে, তার এফেক্ট যেটা পাবে সেটা তবে গিয়ে তোমার 75% টু 80% আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমার একটা সায়েন্সের স্পেশাল কোর্স রয়েছে। কোর্সটা খুব গুরুত্বপূর্ণ, যারা প্রচুর অ্যাডমিশন নিয়েছে ছেলেপুলে এতদিন, মানে প্রচুর ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছে। তো কোর্সটার বিষয়বস্তু আমি একটু বলে দিই, তারপর ক্লাস শুরু করছি। কারণ তোমরা জানো যে যখন আমি ক্লাস শুরু করি তখন ক্লাসটাকে যথেষ্ট ডেডিকেটেডলি করাই। তো আমি বলে দিই, এখানে ফিজিক্স করানো হবে, কেমিস্ট্রি করানো হবে, বায়োলজি করানো হবে, 3টে টপিক খুব সুন্দরভাবে করানো হবে, অর্থাৎ 3টে সাবজেক্ট করানো হবে। আমাদের এটা সম্পূর্ণ অনলাইন কোর্স, কোনো রকম অফলাইন কোর্স নেই। আর আমাদের শুধুমাত্র রেলওয়ে ছাড়া, আমি আবার বলছি শুধু এবং শুধুমাত্র রেলওয়ে ছাড়া, আমার ইউটিউবে এবং আমার পেড ব্যাচে কোনো রকম এক্সট্রা কোনো পেড ব্যাচ এই মুহূর্তে নেই। হয়তো আগামী দিনে আসতে পারে, বাট আমি যখন ফোকাস করি একটা ব্যাচের উপরই ফোকাস করি। আমার শুধুমাত্র রেলওয়ে ব্যাচ রয়েছে। প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আলোচনা করা হয়, স্পেশাল নোটস দেওয়া হবে তোমাদের, এনসিইআরটি রিভিশন করানো হবে। মেনলি তোমাদের 2022-এর যে প্রশ্নগুলো আসছে সেগুলো বেশিরভাগই এনসিইআরটি থেকে এসছে, এবং তার আগেও এনসিইআরটি থেকে এসছে। ফলে আগে আমি এনসিইআরটি রিভিশন করব, এনসিইআরটি কঠিন টপিক গুলো ধরে ধরে তোমাদের বোঝাবো, ঠিক যেমনটা এরকম ক্লাসে বোঝাই সেরকমটাই পেড ব্যাচে করাবো। তাহলে পেড ব্যাচের আর ইউটিউবের মধ্যে ডিফারেন্সটা কি? পেড ব্যাচে সমস্ত কিছু সিএলই সাজিয়ে কমপ্লিট করাবো, আর এখানে ছেলেদের ডিমান্ড অনুযায়ী, ছাত্রছাত্রীদের ডিমান্ড অনুযায়ী করাবো, অন ডিমান্ড, যেটা ডিমান্ড বেশি। ঠিক আছে, ক্লিয়ার? আর সমস্ত সায়েন্সের অঙ্ক করানো হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, ডাউট ক্লিয়ারিং। আমি তোমার নিজেই ফোন ধরবো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে সবকিছু করাবো, সবকিছু। আর কোর্সটা শেষ করবো আমি 4 থেকে 6 মাসের মধ্যে, অর্থাৎ তোমাদের যে কোনো পরীক্ষার 1 মাস আগেই আমি কোর্স শেষ করে দেবো। মক টেস্ট নেব, কিছু কিছু মক টেস্ট নেব, আনলিমিটেড ভ্যালিডিটি, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আনলিমিটেড ভ্যালিডিটি পাচ্ছ, রুটিন ওয়াইজ ক্লাস এবং প্র্যাকটিস পাচ্ছ, মানে প্র্যাকটিস করতে পারবে আমার সাথে সাথে। এবং যারা অ্যাডমিশন নিয়েছে অনেকে আমাকে এটাও বলেছে, স্যার আমার এই জায়গাটা ল্যাগ ছিল, এখন এই জায়গাটা ল্যাগ পূরণ হচ্ছে, যে ল্যাগটা 2019-এ পূরণ হয়নি বলে আমি চাকরি পাইনি। তো সেই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আর একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলে দিই, আমার এই ব্যাচটা কিন্তু 5th মে থেকে আমি স্টার্ট করেছি, মে ব্যাচ। তো এই লাস্ট অ্যাডমিশন নেবো আমি 20th মে, কারণ 20 মের পর তোমরা জানো যে সমস্ত কিছু আমি নতুন করে সাজাবো, নতুন করে ঘোষণা হবে। তো সেক্ষেত্রে ফিজ খানিকটা হয়তো বাড়তেও পারে। তো সেক্ষেত্রে তোমরা যারা, এবং হয়তো পরবর্তীতে শুধু সায়েন্স ব্যাচ নাও আসতে পারে, তো সে সব কিছু কম্বাইন্ড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও সায়েন্স ব্যাচে, তারা অবশ্যই কিন্তু ফোন করে অ্যাডমিশন নিয়ে যাও। নিচের নাম্বারে ফোন করবে, ফোনটাও আমি ধরবো, তোমাদের সঙ্গে কন্ট্যাক্টও আমি করব। যারা ভর্তি হয়েছে তারা কিন্তু এনার্জেটিক ক্লাস করছে। তো তার আগে আমি একটু তোমাদের দেখাতে চাইবো একটা জিনিস, জাস্ট একটু কয়েকটুকু সময় নেব। সেটা হচ্ছে, দেখো এরকম তোমাদের কিন্তু যেমন নিউটনের গতিসূত্র ওদের কালকে পড়িয়েছিলাম, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার্স এ যা এসছে সেগুলো কিন্তু ওয়ান লাইনার ভাবে এরকম করে সুন্দর করে আমি দিয়ে দিই ওদের সুন্দর ভাবে। এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স, মানে এগুলো যা রয়েছে এখানে প্রত্যেকটা হয় এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান, প্রত্যেকটা জায়গাতে এসছে, সেগুলোকে আমি প্রিভিয়াস ইয়ার্স করে সাজিয়েছি। আর এই যে শিফট গুলো হচ্ছে এগুলো কিন্তু এইরকম পিডিএফ আকারে ওদের দিয়ে দিই। ঠিক আছে, এইরকম পিডিএফ আকারে সুন্দর করে, এটাই আজকে তোমাদের করাবো। আর তোমাদের এই পিপিটিটা আমি গ্রুপে দিয়ে দিই, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের ফ্রি গ্রুপের লিঙ্ক রয়েছে। আর এই যে দেখো এখানে ওদের গ্রাফ গুলো থেকে সুন্দর শুরু করে সমস্ত প্রিভিয়াস ইয়ার, এনসিইআরটি, এটা মূলত এনসিইআরটি। ওদের 3 রকমের ক্লাস হয়, একটা হচ্ছে আমার প্রিপেয়ার নোট, এনসিইআরটি, প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর অনলাইনার যেগুলো দরকার, আর প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এইভাবে আলোচনা। যেখানে ইংলিশ দরকার ইংলিশ রেখেছো, এখানে সমস্ত কিছু কিন্তু এইভাবে বন্দুক থেকে শুরু করে যত কিছু কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন, সমস্ত কিছু সুন্দর করে আমি আলোচনা করে থাকি। তো বেশি কথা বলে লাভ নেই, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, যারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাডমিশন নিয়ে নাও।
চলো নেক্সট আর একটা ব্যাচ রয়েছে কম্বাইন্ড ব্যাচ। তো কম্বাইন্ড ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও নিতে পারো, আদারওয়াইজ এই কম্বাইন্ড ব্যাচটা নতুন রূপে সজ্জিত হতে চলেছে 20 মে এর পরে। তো আমি একটা কথা বলবো, কম্বাইন্ড ব্যাচটা তোমরা 20 মে এর পরেই অ্যাডমিশন নাও, ঠিক আছে? এই মুহূর্তে কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন নিয়ে লাভ নেই, 20 মে এর পরে নাও, ঠিক আছে? তো এইগুলো তোমাদের মেনলি আমি করাচ্ছি ইউটিউবে, এগুলো করিয়ে যাব। ইউটিউবের ক্লাস কিন্তু আমার বন্ধ হবে না, আমি আই রিপিট, ইউটিউবের ক্লাস কিন্তু আমার বন্ধ হবে না, ইউটিউবের ক্লাস কিন্তু আমি করাতে থাকবো, ঠিক আছে? আজকে করাচ্ছি 17 আগস্ট শিফট 1 এর ক্লাস করাচ্ছি, আজকে 16 মে, কালকে করানোর কথা ছিল কিন্তু করাতে পারিনি। আচ্ছা আর একটা কথা বলে দিই, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। চলো নেক্সট শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আমরা দেখছি বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফর ফুল ফর্ম অফ এইডস। এইডস এর পূর্ণ নাম কি? অর্থাৎ এইডস, তোমরা জানো যে এইডস একটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এইডস রোগ যার ভাইরাসটার নাম কি? এইচআইভি ভাইরাস, অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এটার যে এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, সরি অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ভাইরাস নয় সিনড্রোম। আর এইচআইভি কি হয় না, এইচআইভি কিন্তু এইডস এর যে রোগের যে কারণ, এইডস রোগের কারণটা হচ্ছে এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাসে, এই যে এইচআইভি ভাইরাস তোমার দেহে আছে এর জন্য টেস্ট করা হয়, টেস্টটার নাম হচ্ছে এলাইজা টেস্ট। এই এলাইজা টেস্টের দ্বারা কোন রোগ নির্ধারণ করা হয়? এলাইজা টেস্টের দ্বারা কিন্তু এইডস রোগ নির্ধারণ করা হয়। ভালো করে বুঝবে যে এই যে এইচআইভি ভাইরাস কি করে আমাদের শরীরে, না এইচআইভি ভাইরাস আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম রয়েছে, আমাদের তো শরীরে অনাক্রম্যতা সিস্টেম রয়েছে। অনাক্রম্যতা সিস্টেম ব্যাপারটা কি? না অনাক্রম্যতা সিস্টেমটা হচ্ছে আমাদের শরীরে যে বাইরে থেকে রোগ যখন ঢুকছে তখন সেখানটা কি করছে না, মাইক্রোবস গুলোকে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমের ফলে সেগুলোকে গিলে ফেলছে। ডব্লিউবিসির মধ্যে টি লিম্ফোসাইট রয়েছে, বি লিম্ফোসাইট রয়েছে, যেগুলো ইমিউন রেসপন্স করে। কিন্তু যখন এইডস হবে তখন কি করবে? ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম হবে, অর্থাৎ ইমিউন সিস্টেমটাকে ব্রেক করবে। তার মানে এইডস যখন হবে তখন বিভিন্ন প্রকার রোগ দেখা যাবে শরীরের মধ্যে, মাল্টি অর্গান ফেলিওর বা মাল্টি ডিজিজ দেখা যাবে শরীরের মধ্যে। কেন? ইমিউন সিস্টেমটা ফেলিওর হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ইফ এ রে, দেখো এই প্রশ্নটা তোমাদের আমি বহুবার করেছি, আর যারা এই প্রশ্নটা ডিটেল, মানে এই প্রশ্নটা ডিটেল, তারা আমার আলোর প্রতিফলন ক্লাসটা দেখে নাও, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। আলোর প্রতিফলন ক্লাসটা দেখে নেবে, আলোর প্রতিফলনের ক্লাসটা দেখে নেবে, দুটো পার্টে করানো আছে, দুটো পার্টে যা কিছু করানো আছে তোমাদের 2022-এ প্রত্যেকটা শিফটে একটা থেকে দুটো প্রশ্ন দেখতে পাবে। তো আমি রিসেন্ট করেছি ক্লাসটা, আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। কি বলেছে প্রশ্নটা দেখো, যদি একটি রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, দেখো এটা অবতল দর্পণ, এটা যদি অবতল দর্পণ হয় এর যে রিফ্লেক্টিং সারফেস কোনটা? এই দিকটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। তাহলে এই অবতল দর্পণের ফোকাস কোথায় হবে? ফোকাস ধরো এই জায়গাটা যদি ফোকাস হয় তাহলে আমরা কি বলতে পারি? এই জায়গাটা যদি ফোকাস হয়, এই জায়গাটা তার কি? সেন্টার অফ কার্ভেচার। তাহলে কোনো আলোক রশ্মি যদি এইভাবে আসে তাহলে সেটা কি হয় না, এইভাবে যদি আসে তাহলে সেটা আমরা জানি যে এইভাবে আসে এবং এইখানে ধাক্কা লাগে, এটাকে আরেকটু বাড়াতে হতো, এইভাবে আসে এবং এটা আরেকটু এদিকে হতো আর কি। এইভাবে আসে মানে এইভাবে আর একটু করে দাও, এইভাবে আসে এবং এইভাবে আসে এবং এইভাবেই বেরিয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আমরা যদি বলি যে এইভাবে প্রতিফলন হয়, এটা যে আপতিত রশ্মিটা প্রতিফলিত রশ্মি, তার মাঝখানে অ্যাঙ্গেল হবে, কিন্তু এখানে তো কোনো অ্যাঙ্গেলই সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ যেভাবে আসছে সেইভাবে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে যে অ্যাঙ্গেল, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে যে কোণ, সেটা কত হবে? দ্যাট ইজ 0 ডিগ্রি হবে। বোঝা গেছে? এবার তোমরা যদি জানো যে যদি এটা কি হয়, যদি এটা ফোকাস দিয়ে আসতো কি হতো না, ফোকাস দিয়ে এলে পরে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যাবে। তো এই জন্য প্রত্যেকটা বিন্দু দিয়ে কোন দিক দিয়ে আলো এলে কিভাবে যাবে, কত অ্যাঙ্গেল করবে, সেটা আমার ক্লাসে বুঝিয়েছি, ওই ক্লাসটা দেখে নাও। এখানে যতটুকু বলার আমি ততটুকু বলে দিলাম, ঠিক আছে? নেক্সট দেখো, এই ক্লাসটাও আমি নিয়েছি, তোমাদের যে ক্লাসগুলো নেওয়ার দরকার কিন্তু অলরেডি আমি নিয়ে রেখেছি। যারা দেখছো না, আমি দেখছি যে আমার থিওরি ক্লাস যখন করাচ্ছি সেখানে ভিউ কম, ঠিক আছে? আমি সেগুলো পাত্তা দিই না, ভিউ কম হলে পাত্তা দিই না, কারণ আমি যে জানি যে যদি আমার ভিডিও 300 জন দেখে থাকে তাহলে 300 জন জেনুইন ক্যান্ডিডেট বা জেনুইন স্টুডেন্ট আমার চ্যানেলে রয়েছে এবং তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমি আছি, বা আমার যে ভিক্টরি এডুকেশন ফ্যামিলি সে আছে, ফলে তোমরাই গেনার হবে। দেখো এ প্লাস বি থেকে এজিবি আর কেএনও3। আচ্ছা তুমি একটা জিনিস দেখো, এখানে দিয়েছে এইচবি আর এনএওএইচ, এখানে এনএওএইচ এর কি কোনো ফাংশন আছে? এনএওএইচ এর এখানে কোনো ওএইচ গ্রুপ উৎপন্ন হয়েছে? তাহলে এই দুটো বিক্রিয়া কি করে হতে পারে? প্রথমে হবে না। সবসময় দেখবো যে এখানে যে মূলকগুলো রয়েছে সেই মূলকগুলোই কিন্তু এখানে থাকবে, সেই মূলকগুলোই কিন্তু এখানে থাকবে। তার ফলে সেটা কি হয়েছে? এটা মূলত ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়েছে। তোমাদের এনসিইআরটি তে দেখিয়েছিলাম, তোমাদের ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়েছে এটা মূলত। ওকে, এটা মূলত কি হয়েছে? ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়েছে। বোঝা গেছে? তো এখানে দেখো এজি প্লাস এইচএনও3। আচ্ছা ভালো করে দেখো,
এই যে এখানে HNO3 দিয়েছে, এখানে কি কোনো জায়গায় আমরা H এর কোনো দেখতে পাচ্ছি? কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে HNO3 টা তো হবে না। আবার পরেরটা দেখো HBr প্লাস NaOH, আবার সেই একই প্রশ্ন, N এর তো কোনো প্রসঙ্গই নেই এখানে। কিন্তু দেখো এইটা ভালো করে দেখো, AgNO3KBr কি করে বুঝবে? সেই অ্যাপ্রোচটাকে ভাবো বা সেই অ্যাপ্রোচটাকে বুঝে নাও, যে আমাদের সবসময় দেখতে হবে যে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয়েছে তার মূলকের সঙ্গে বিক্রিয়ক পদার্থ মূলকগুলোর সম্পর্ক রয়েছে কিনা। অনেকে ভাবে যে হয়তো বিক্রিয়াগুলো সবসময় মুখস্থ রাখতে হয়, ব্যাপারটা কিন্তু মোটেও সেটা নয়। কিছু বিক্রিয়া অবশ্যই মুখস্থ রাখতে হয়, কিন্তু কিছু বিক্রিয়া তার যে প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে বিক্রিয়াটা ফরমেশন হচ্ছে বা কি করে সমীকরণটা ফরমেশন হচ্ছে, সেই ফরমেশনটা দেখার মাধ্যমেই আমরা বুঝতে পারি, তাই না? তো এখানে দেখো তুমি যদি ভালো করে খেয়াল করো, আমি যদি তোমাদের দেখাই, AgNO3 প্লাস মনে করো KBr, এখান থেকে কি হয়েছে AgBr প্লাস হয়েছে KNO3, AgBr প্লাস KNO3। দেখো এই Ag-টা কোথায় ঢুকেছে? এখানটা ঢুকে গেছে। Ag-টা কোথায়, কাকে ডিসপ্লেস করেছে? K কে ডিসপ্লেস করেছে, তাহলে এখানে কি হয়ে গেছে? AgBr। ক্লিয়ার? আবার দেখো এই K-টা কোথায় ঢুকেছে? Ag কে ডিসপ্লেস করে কোথায় ঢুকেছে? KNO3 হয়ে গেছে। তার মানে এটা কি বিক্রিয়া? যদি এটাই তোমাকে পরবর্তীকালে প্রশ্ন চলে আসে, এই বিক্রিয়াটা লিখে দিয়ে বলবে এটা কি বিক্রিয়া? না, এটা ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া। ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া, বা যাকে আমরা বলে থাকি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। কি বলবো? দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তো এইটা হচ্ছে কিন্তু ব্যাপার। এইভাবে আমাদের কিন্তু সমীকরণগুলো করতে হয়। সমীকরণের ডিটেল ক্লাস করেছি, নিচের দিকে ভিডিও দেখো, পেয়ে যাবে। নিচের কোন যৌগটি কালো এবং সাদা ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়? দেখো একটাই চ্যাপ্টার, তার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ। মনে হচ্ছে যেন একটা চ্যাপ্টার থেকে সব প্রশ্ন দিয়ে দিয়েছে। তোমরা জানলে অবাক হবে, একটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা শিফটে 3 থেকে 4টা প্রশ্ন এসেছে। চ্যাপ্টারের নাম হচ্ছে ক্লাস 9 NCERT-র একদম ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ রাসায়নিক বিক্রিয়া, যেটা আমি তোমাদের করিয়েছি। সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় কোনটা? আমরা সিলভার ব্রোমাইড জানি, কিন্তু সিলভার ব্রোমাইড এবং সিলভার ক্লোরাইড দুটোই ব্যবহার করা হয়, ঠিক আছে? ফলে A B উভয়ই হবে। এবং আরো একটা জিনিস মনে রাখবে, এই যে সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইড ভেঙে কি উৎপন্ন করে? Ag এবং Cl উৎপন্ন করে। কোথায় রাখলে? না, সূর্যালোকে রাখলে। সূর্যালোকে রাখলে। AgBr ও তাই, AgBr ও কিন্তু সূর্যালোকের প্রভাবে ভেঙে যায়। এই যে AgBr এবং AgCl এর যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে আমরা কি বলে থাকি? ডিকম্পোজ রিয়াকশন, ডিকম্পোজ বা বিয়োজন বিক্রিয়া। কি বলে থাকি? ডিকম্পোজ রিয়াকশন বা বিয়োজন বিক্রিয়া। এগুলোকে কি করা হয়? সূর্যালোকের উপস্থিতিতে রাখা হয় এবং সেটা কি হয়? ভেঙে যায়। তো আগেকার দিনে ফটোগ্রাফিক ফিল্মগুলোকে কি করা হতো? রোদে রাখা হতো, বা ওই দেখবে বাল্বের নিচে রাখা হতো। কেন? না, কারণ ওটা তাপ পেয়ে কি হবে, বা সূর্যালোক বা তাপ পেয়ে কি হবে, ওখানে ছবিটা ফুটে উঠবে, বিক্রিয়া ঘটবে একটা, ঠিক আছে? তো সেইগুলো হচ্ছে সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড, যে ফটোগ্রাফিক ফিল্মগুলো যেগুলো হতো সেইখানে ব্যবহার করা হতো। নেক্সট হচ্ছে, এটাও একই চ্যাপ্টারের প্রশ্ন, সেম চ্যাপ্টার, রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। কি বলেছে দেখো, আমাকে সমাধান করতে হবে। মোদ্দা কথা, বিক্রিয়াটা সমাধান করতে হবে। সমাধান করতে গেলে আমি কি বলেছিলাম, যে উভয় পক্ষে, এটা কিন্তু একটা ডিকম্পোজ রিয়াকশন। প্রথমে রিয়াকশনটা কি, বা প্রথমে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটার নাম হচ্ছে বিয়োজন বিক্রিয়া। কেন বিয়োজন বিক্রিয়া? কারণ বিয়োজন বিক্রিয়া আমরা কি জানি, যে একটা যৌগ বা একটা কম্পাউন্ড ভেঙে টুকরো টুকরো হবে এবং একটা নির্দিষ্ট কম্পাউন্ড উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে এখানে FeSO বা ফেরাস সালফেট, যেটাকে আমরা গ্রিন ভিট্রিয়ল বলি, সবুজ রঙের যেটা হয়। আবার বলছি, FeSO বা ফেরাস সালফেট, যেটাকে আমরা সবুজ রঙের বলি বা গ্রিন ভিট্রিয়ল যেটাকে বলি, সেটা ভেঙে কি হয়েছে? Fe2O3 হয়েছে, ফেরিক অক্সাইড হয়েছে, সালফার ডাই অক্সাইড হয়েছে এবং সালফার ট্রাই অক্সাইড হয়েছে। সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড হয়েছে। ক্লিয়ার? এখানে এসটা কেন চলে এলো? ও আচ্ছা, সরি 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 সরি, এখানে তো এসটা ওই PQRS এর এস, আমি ভাবছি যে সালফারের কোনো এস কিনা। ওকে, ঠিক আছে। দেখো, তো এবার কি করব আমরা? দেখো, প্রথমে যখন বিক্রিয়ার সমীকরণ সমাধান করতে হয়, আমি কি বলেছিলাম? যার পরিমাণ সব থেকে বেশি তাকে ফোকাস করতে হয়, মানে যার অ্যাটমের পরিমাণ। আমরা প্রথমে অ্যাটম দেখবো, অক্সিজেনের অ্যাটম দেখবো। অক্সিজেন দেখো এখানে 3টে অ্যাটম, তাহলে 3টে অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন, এখানে 3টে অক্সিজেন। টোটাল তাহলে কটা অক্সিজেন রয়েছে? 3 3 6 7 8টা রয়েছে। এখানে কটা? 4টা রয়েছে। তাহলে এখানে আমি 2 বসিয়ে দিলাম, এখানে আমি 2 বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো 4 2 8, আমরা সবসময় এখানে যেটা থাকে তার সঙ্গে একটা গুণ করি, তাহলে কি হবে? 4 2 8। তাহলে এখানে কটা অক্সিজেন? অক্সিজেনের কটা অ্যাটম? 8টা অ্যাটম। এখানে অক্সিজেনের কটা? 3টে। এখানে অক্সিজেনের কটা? 2টো। আর এখানে অক্সিজেনের কটা? 3টে। তার মানে 3 3 6 7 8, 8টা 8টা মিলেছে। বাকিগুলো দেখে নাও। আচ্ছা, Fe এর কটা অ্যাটম? Fe এর 2টো অ্যাটম, এখানেও 2 রয়েছে, তার মানে Fe এর 2টো অ্যাটম। আচ্ছা, Fe টা মিটে গেল, Fe এর কেস ক্লিয়ার।
আচ্ছা সালফারের দেখো, সালফারের এখানে দুটো অ্যাটম, এখানে সালফারের কোথায়, এখানে একটা অ্যাটম আর এখানেও একটা অ্যাটম মিলে গেছে। তার মানে এগুলোকে করতে পারি, আমি যদি এগুলোকে 1 দিয়ে দিই, এগুলোকে 1 দিয়ে দিই, তাহলে দেখো পুরোটা মিলে যাবে, কারণ এখানে তো আমার কিছু ব্যালেন্স করারই দরকার পড়ছে না, তাই না? তাহলে এখানে কি বলবো আমি, 2 1 1 1, অর্থাৎ অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। বোঝা গেছে? এই যে দেখো, এই যে দেখো, এটা এনসিইআরটি থেকে ডাইরেক্ট আমি লিখেছি যে 2 FeSO4 ফেরাস সালফেটকে যদি আমি দিই, ফেরাস সালফেটকে যদি তাপ দিই, তাহলে ফেরিক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হবে। ব্র্যাকেটে জি মানে গ্যাস, অর্থাৎ এটা গ্যাসিয়াস মানে ফরমেশন হওয়ার পর এটা উবে যাবে বা বুদবুদ আকারে বেরিয়ে যাবে। আর ফেরিক অক্সাইড সলিড, সলিড হবে। সলিড মানে সেটা অধঃক্ষেপও পড়তে পারে, বা সলিড মানে এমনিও থাকতে পারে, মানে জাস্ট সাসপেন্ডেড আকারে থাকতে পারে। FeSO4 মানে ফেরাস সালফার, এখানে কি দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। তার মানে এখানে যদি তোমাকে অনেক সময় এই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে পরবর্তীকালে কখনো প্রশ্ন চলে আসে, তাহলে আমি কি লিখবো, এখানটা তাপ লিখবো। নেক্সট, ওকে, প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোন বিবৃতিটি সঠিক? টিন ও সীসার সংকোচন দ্বারা ফিউজ তৈরির জন্য ব্যবহার করা, অর্থাৎ ফিউজ তার, ফিউজ তার ব্যবহারের জন্য টিন এবং সীসা ব্যবহার করা হয়। অপশন 2 বলছে ফিউজ লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, মানে ফিউজ তার আর কি, বা ফিউজ যাই বলো, ফিউজ তার বা ফিউজ যাই বলো, ফিউজ লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে। ফিউজ তৈরির জন্য নির্বাচিত উপাদানের উচ্চ গলনাঙ্ক থাকতে হবে। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, আমরা যে ফিউজ, আমরা যে ফিউজ কেন ব্যবহার করে থাকি, আমরা ফিউজ তার বা ফিউজ যেটা এরকম দেখতে হয় সেটা কেন ব্যবহার করে থাকি, তার কারণ আমাদের বাড়ির যে যন্ত্রপাতিগুলো যাতে হাই ভোল্টেজ থেকে রক্ষা পায়। তাহলে যখন আমাদের বাড়িতে হাই ভোল্টেজ আসবে, কোন তার দিয়ে হাই ভোল্টেজ আসবে, লাইভ তার দিয়ে, ওটা যে তার দিয়ে পজিটিভ তড়িৎ প্রবাহ হয়, তাহলে অবশ্যই ফিউজটাকে লাইভ তারের সঙ্গে কানেক্টেড থাকতে হবে, তাহলে এটা ঠিক। আচ্ছা, ফিউজ তারের উপাদান কি না, টিন এবং সীসা, বা টিন, টিন এবং লেড, লেড যেটাকে বলা হয়, তার মানে এটাও ঠিক। কিন্তু ভালো করে বোঝো, এই ফিউজ তারটার কাজ কি, ফিউজ তারটার কাজ হলো যখন ওর মধ্য দিয়ে কারেন্ট যাবে, যদি বেশি পরিমাণ কারেন্ট ঢোকে, তাহলে ওটা কি করবে, মেল্ট হয়ে যাবে, মানে ফিউজ তারটা গলে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে ইন দ্য সেন্স গলে যাবে তাপে আর কি। তার ফলে কি হবে, তার যদি গলে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে এবং বাড়ির যে যন্ত্রপাতি সেগুলো রক্ষা পাবে। এবার যদি দেখো এই তারটার যদি গলনাঙ্ক উচ্চ হয়, উচ্চ গলনাঙ্ক মানে কি, গলতে অনেক টাইম নেবে, গলনাঙ্ক উচ্চ মানে গলতে অনেক টাইম নেবে, যদি হয় তাহলে প্রচুর পরিমাণ কারেন্ট এর মধ্যে চলে যাবে, তোমার বাড়ির জিনিসপত্র পুড়ে ছাই হবে, ফিউজটা কিন্তু ওড়েনি। অনেক সময় কি হয়, একটা গল্প বলি, আমরা যখন বর্ষাকালে বাড়িতে ফিউজ কেটে যেত বা ফিউজ উড়ে যেত, অর্থাৎ প্রচুর হাই ভোল্টেজ আসতো, তখন তো গ্রামে গঞ্জে প্রচুর হাই ভোল্টেজ আসতো, আমার বাড়ি মেদিনীপুরের ছোট্ট গ্রামে। তো কি করা হতো, আমরা বাড়ির ফিউজটা খুলতাম, খুলে কি করতাম, এমনি যে তার থাকতো না, ওই তার দিয়ে ফিউজটা পরিয়ে দিতাম। এবার হলো কি, দ্বিতীয় ঘটনা ঘটলো, অর্থাৎ পরের বারে আবার হাই ভোল্টেজ এলো, তখন কি হলো, বাড়ির যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে, ফিউজ ওড়েনি। কেন বলো তো? কারণ আমি টিন ও সীসার সংকর ধাতুর ফিউজটার ব্যবহার করার কথা, কিন্তু আমি কোন ফিউজটার ব্যবহার করেছি, এমনি যে আমাদের যে কারেন্টের তারগুলো হয় যেগুলো তামার তার, ওইগুলো লাগিয়ে দিচ্ছি, ওর তো গলনাঙ্ক বেশি, যার ফলে ফিউজ তারটার কিন্তু তার কাজ করতে পারেনি। ঠিক আছে, তাহলে কি হবে, এটা অ্যাকচুয়ালি কি হতে হয় না, এটা অ্যাকচুয়ালি হতে হয় উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক। উচ্চ রোধাঙ্ক কেন, কারণ রোধ বেশি হলেই তো তাপ উৎপন্ন হবে, আর ভ্যারাইজাস টি, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, যত তোমার তারের রোধ বেশি হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। তো রোধ বেশি বলেই তো এটা বেশি কারেন্ট যেতে বাধা দেবে, তাই না? তাহলে উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে, কাকে না, এই ফিউজ তারটাকে। এটা মনে রাখবে, পরবর্তীকালে এটা থেকে একটা অন্যরকম প্রশ্ন দিতে পারে। তাহলে অপশন মানে প্রথম স্টেটমেন্ট এবং দ্বিতীয় স্টেটমেন্টটা ঠিক রয়েছে, কিন্তু থার্ড স্টেটমেন্টটা ভুল রয়েছে, তাহলে বোথ 1 and 2 সঠিক। নিচে কোন সম্পর্কটি ওহমের সূত্রে সঠিক গাণিতিক রূপকে উপস্থাপন করে? আমরা ওহমের সূত্র কি জানি, যে ওহমের সূত্রে জানি যে এটা যদি একটা তার হয়, এর মধ্যে যদি কারেন্ট আই ফ্লো করে, অর্থাৎ এখানে যদি এই প্রান্তের যদি বিভব V1 হয় আর এই প্রান্তে যদি V2 হয়, তাহলে V2 গ্রেটার দেন V1 হলেই কারেন্টটা ফ্লো হবে। কারেন্ট কখন ফ্লো হবে, যে এক প্রান্তের ভোল্টেজ যদি অন্য প্রান্তের থেকে বেশি হয়, তবেই যে প্রান্তে কম আছে, কম বিভব থেকে উচ্চ বিভবের থেকে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কারেন্টটা যাচ্ছে। এবার এই কারেন্ট যেতে একটা ফ্যাক্টর বাধা দেবে, সেই বাধা দেওয়া ফ্যাক্টরটার নাম হচ্ছে কি আর। অর্থাৎ আমরা কি জানি, যে ওহমের সূত্র বলেছে যে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি ফ্লো হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে গ্যাপ যত বেশি হবে, মনে করো এখানে 2 রয়েছে, এখানে 10 রয়েছে, আবার এখানে তো মনে করো 3 রয়েছে, এখানে মনে করো 24 রয়েছে, তাহলে এই যে 3 আর 24 গ্যাপে কারেন্টটা বেশি ফ্লো হবে, তাই না? এবার ভি ইকুয়াল টু কি হচ্ছে, আই আর, অর্থাৎ আই একটা ধ্রুবক দিয়ে গুণ করা হয়েছে, যে ধ্রুবকটা নির্ভর করে এই আইটাকে, আরটাকে কি বলে, আরটাকে বলে রেজিস্ট্যান্স বা রোধ। অর্থাৎ এর মধ্যে কি হয়, যখনই কারেন্টটা যাচ্ছে তখন কি হয়, এটা কম্পাঙ্ক হয়, এর মধ্যে এলিমেন্ট গুলো নাচানাচি করতে থাকে, যার ফলে কি হয়, কারেন্টটা ফ্লো হতে বাধা পায় অ্যাকচুয়ালি। তো সেটাই হচ্ছে আর।
অর্থাৎ আমরা যে সমীকরণটা পাচ্ছি ভি ইকুয়াল টু আই আর, কোথা থেকে পাচ্ছি না ওহমস ল থেকে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ভি ইকুয়াল টু আই আর। একটি বাল্বের ফিলামেন্ট অত্যন্ত পাতলা এবং দীর্ঘ তৈরি করা ড্যাশ অর্জন করার জন্য। আচ্ছা, বাল্বের ভেতর যে এই যে বাল্ব থাকে, এই বাল্বের ভেতর একটা ফিলামেন্ট থাকে। তো এই যে ফিলামেন্টটা এরকম দেখে পাকিয়ে পাকিয়ে করা হয়, কেন করা হয়? কারণ যাতে তার উচ্চ রোধ থাকে। উচ্চ রোধ থাকলে কি হয়? উচ্চ রোধ থাকলে সেখান দিয়ে যখন কারেন্ট যাবে তখন বাধা পাবে, যার ফলে প্রচুর তাপ উৎপন্ন হবে, আর তাপ উৎপন্ন হলেই ওটা জ্বলে উঠবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে উচ্চ রোধ বিশিষ্ট হতে হয়, উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে। কেন? কারণ নিম্ন গলনাঙ্ক হলে তো ওটা কেটে যাবে চট করে, তাই না? নাইক্রোম তারের ক্ষেত্রেও তাই, উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক। ফিউজ রোধের ক্ষেত্রে উচ্চ রোধ কিন্তু নিম্ন গলনাঙ্ক, এই জিনিসগুলো মনে রাখবে। আচ্ছা, যদি বলি যে বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা হয়ে থাকে, দ্যাট ইজ নাইট্রোজেন গ্যাস। যাতে না বিক্রিয়া হয়ে যায় আর কি, বিক্রিয়া হয়ে ফেটে যায়, এই জন্য নাইট্রোজেন গ্যাস থাকে। আচ্ছা, নিম্নলিখিত সালোক সংশ্লেষ প্রক্রিয়া ভারসাম্যহীন সমীকরণ নির্দেশিত যথাক্রমে কত অণু জল এবং কার্বন ডাই অক্সাইড অংশ নেয়? আচ্ছা দেখো, আমি যদি এখানে, এটা তোমাদের আমি করিয়েছিলাম রাসায়নিক বিক্রিয়া, তাহলে দেখতে পাচ্ছ রাসায়নিক, এটাও রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টার থেকেই নেওয়া। এখান থেকে তুমি এটা ধরতে পারো যে সালোক সংশ্লেষ থেকে নেওয়া। আবার রাসায়নিক বিক্রিয়াতেও অ্যাজ ইট ইজ সমীকরণটা রয়েছে, ওই যে ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার। ওরা মনে হয় এনসিইআরটি যখন ওরা প্রশ্ন করে আগের বছর এলে, এনসিইআরটি বইটা খুলেছে, ফার্স্ট দিন যখন প্রশ্ন যাবে দেখতে পেয়েছে যে ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, দে এখান থেকে যত পারিস প্রশ্ন। ঠিক আছে, যাই হোক। তো H2O প্লাস CO2, H2O প্লাস CO2। আচ্ছা ভালো কথা, আমি এখানে কোনটার পরিমাণ সব থেকে বেশি? H12। আচ্ছা, আমার মনে হচ্ছে এই প্রশ্নটা ভুল আছে, কারণ এখানে একটা H2O হবে। হ্যাঁ, প্রশ্নটা একটু ভুলভাল টুকেছে যে টাইপ করে আমার। তো H2O যদি হয় তাহলে 2 আর এখানে 12, 13, 14, তাই না? 12, 13, 14, আর এখানে কটা রয়েছে? এখানে 2 রয়েছে, এখানে 6 দিলাম, 6 2 12, 6 2 12, আর এখানে দেখো 13, 14। এই প্রশ্নটাই ভুল রয়েছে, রেলে এই প্রশ্নটা ভুল দিয়েছিল, রেলে এই প্রশ্নটা ভুল দিয়েছিল। ঠিক আছে, এখানে দেখে নাও 6CO2 12H2, 12H2 তাহলে 6O2 6H2 হতো। ঠিক আছে, তো এইটা হচ্ছে সঠিক সমীকরণ, এটা একটু দেখে নেবে। নেক্সট, বাহ, খুব ভালো প্রশ্ন। আমার ডায়াগ্রাম ভিত্তিক নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো দেখেছো, সেখানে প্রচুর ডায়াগ্রাম আলোচনা করা হয়েছে। ওটা পার্ট 1 নিয়ে এসেছি, আবার আমি পার্ট 2ও নিয়ে আসবো। ঠিক আছে, আর দেখে নাও, ভালো করে বোঝো। তো এই ছবিটা তুমি বলবে স্যার এই ছবিটা আপনি কোথায় পেয়েছেন? গুগলে? না বাবা, আমি এনসিইআরটি থেকে নিয়েছি। এটা কিন্তু এনসিইআরটির ছবি, এনসিইআরটি থেকে যতগুলো ছবি রয়েছে ওইগুলোই দিয়ে দিয়েছে। এই যে ছবিটা দিয়েছে তোমাদের, এটা কিসের ছবি জানো তো? এটা একটা পাতার ক্রস সেকশনের ছবি। এটা মনে করো একটা পাতার, এই পাতার ক্রস সেকশনটাকে কেটে ওর সেলটা দেখিয়েছে। এবারে দেখো, এ দিয়ে একটা ডিনোট করেছে, ই দিয়ে একটা ডিনোট করেছে, ডি দিয়ে একটা ডিনোট করেছে, ডি দিয়ে এই ফাঁকা অংশগুলোকে ডিনোট করেছে, আর সি দিয়ে ডিনোট করেছে। তো প্রথমে দেখো, এই যে সেলটা যদি তোমরা না জানো তাহলে বুঝতে পারবে না বিষয়টা, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। ছবিটা আশা করি দেখতে পাচ্ছ, অথবা এখানটা দেখো, এখানটা আমি চিহ্নিত করে দিচ্ছি। আচ্ছা, এই অংশটাকে করেছে তোমার এ, এই অংশটাকে করেছে তোমার এ। ঠিক আছে, আচ্ছা ই করেছে, এই অংশটাকে তোমার করেছে হচ্ছে ই। আচ্ছা, এই অংশটাকে তোমার করেছে হচ্ছে, এখানে তো লেখাই আছে গার্ড সেল। আচ্ছা, এই অংশটাকে করেছে সি। ঠিক আছে, তাহলে সিটা তুমি গার্ড সেল বুঝতে পেরে গেলে, সিটা হচ্ছে গার্ড সেল, ও একটাই রয়েছে, সিটা গার্ড সেল। অপশন এই অপশন বি। বলে দিই, বুঝিয়ে দিই তোমাদের কি কি বলছে, দেখো বুঝিয়ে দিই তোমাদের। দেখো, এটা ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব ক্লিয়ারলি। আচ্ছা, আরো একটু ক্লিয়ার করে দিই তোমাদের ছবিটা। ক্লিয়ারলি নিশ্চয়ই ছবিটা দেখতে পাচ্ছ। এবার দেখো, তো এই যে অংশগুলো দেখো, এই যে অংশগুলো না, এই ওপরের অংশগুলো, ওপরের অংশে কি থাকে? ওয়াক্সি কিউটিকেল। ওয়াক্সি কিউটিকেল কোনটা বলো তো? এই ওপরে যে কালো অংশটা রয়েছে না, এটাকে বলা যায় কিউটিকেল। কিউটিকেল যেন পাতার উপরে থাকে, কেন থাকে? যাতে সবসময়, মানে কিউটিকেল কি মোম জাতীয় একটা পদার্থ, তাতে সবসময় না কি হতে পারে? বাষ্পীভবন হতে পারে, বাষ্পায়ন হতে পারে। ঠিক আছে, দেখে নাও এটা। এইখানে দেখো, এখানে কিন্তু তোমাদের ওয়াক্সি কিউটিকেল অপশন ছিল। যদি এই অংশটা বলতো, তোমাদের এই অংশটা বলতো, তখন তুমি কিন্তু ওয়াক্সি কিউটিকেল করতে পারতে, কিন্তু এটা তো বলেনি। বলেছে দেখো, ভালো করে খেয়াল করো, এই অংশটা, এটা কি? এটা হচ্ছে আপার এপিডার্মিস বলা হয়। অংশটা কি বলা হয়? আপার এপিডার্মিস। এই অংশটাকে পুরোটা, এই যে অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে আপার এপিডার্মিস। ঠিক আছে, আচ্ছা, আর এই যে নিচের দিকে যেগুলো থাকবে একটা সেলের, এগুলোকে বলা হচ্ছে লোয়ার এপিডার্মিস। তার মানে দেখো, আগের প্রশ্নটা খেয়াল করো, প্রথম অপশন এটা হচ্ছে, মানে এটা যেটা চিহ্নিত করা সেটা হচ্ছে আপার এপিডার্মিস, আর বিটা যেটা চিহ্নিত করা হচ্ছে লোয়ার এপিডার্মিস। ঠিক আছে, নেক্সট,
এইবার দেখো ভালো করে, এই যে ফ্রি স্পেস গুলোতে কি থাকে না, এয়ার স্পেস থাকে, অর্থাৎ এখানটা এয়ার থাকে ফ্রি স্পেস গুলো যেগুলো রয়েছে। আচ্ছা, একটা পাতা সবুজ কেন হচ্ছে? কারণ সেখানে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঞ্জক। তাহলে এই যে সবুজ সবুজ রঞ্জক গুলো দেখতে পাচ্ছ, এখানেও ছিল সবুজ সবুজ রঞ্জক, এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, ক্লোরোপ্লাস্ট। এটা কোনটা? ই দিয়ে চিহ্নিত করা হয়েছিল। তাহলে ই কোনটা? ই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখো ক্লোরোপ্লাস্ট দুটো অপশনে ছিল, এটাও ক্লোরোপ্লাস্ট ছিল। তাহলে ইটা হচ্ছে তোমাদের ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ এই যে সবুজ সবুজ অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর এগুলো কি এয়ার স্পেস। তোমাদের আমি বললাম, এই যে দেখো এখানে এয়ার স্পেস, ক্লোরোপ্লাস্ট, আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। আচ্ছা, গার্ড সেল কি না, যেগুলো দেখো এই যে স্পেস গুলোর মাঝখানে একটা সেল থাকে, যেটা কি করে না স্পেস গুলোকে বন্ধ রাখতে সাহায্য করে, দ্যাট ইজ গার্ড সেল। ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে কিন্তু গার্ড সেল। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেল? এইটা কিন্তু আমি স্টোমাটা বলতে পারি, বাট এইটা কিন্তু গার্ড সেল, এইগুলো কিন্তু গার্ড সেল। ওকে, ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এটা তোমরা যদি বলো স্যার কোথা থেকে দিয়েছে, প্ল্যান্ট মরফোলজি থেকে দিয়েছে, প্ল্যান্ট মরফোলজি অ্যান্ড সেল। একটি বৈদ্যুতিক মোটরের যে অংশটি এতে কারেন্ট প্রবাহের দিক বিপরীত করে। আচ্ছা, বৈদ্যুতিক মোটর তোমরা নিশ্চয়ই দেখেছো, দেখে নাও। এটা হচ্ছে বৈদ্যুতিক মোটর, অর্থাৎ এইভাবে ঘুরতে থাকে, এই দিকটা দুটো একটা ব্রাশ থাকে, এইদিকে একটা থাকে কার্বন ব্রাশ, এবং তার মাঝখানে কি থাকে, ঘুরতে থাকে, আর্মেচার যেটাকে বলা হয়। তাহলে কুণ্ডলী, কুণ্ডলী কি দিক দিক পরিবর্তন কোনটা করে বলতো? কমিউটেটর। এই যে কমিউটেটর যেটা থাকে না, এটাই দিক পরিবর্তন করে। তোমাদের একটা স্পেশাল, এটা একটা না, এই যে তোমাদের যে বৈদ্যুতিক মোটর এবং ম্যাগনেটিজম, এটা একটা হট টপিক তোমাদের 2022-এর জন্য। এই ম্যাগনেটিজমটা বোঝার জন্য একটা ক্লাস আনবো আমি ডেডিকেটেড, যেখানে যেমন আমি তোমাদের আলোর প্রতিফলনটা বুঝিয়েছি তেমনই বোঝাবো। তো সেক্ষেত্রে ম্যাগনেটিজমের ক্লাসটা নিয়ে আসবো, একটু ওয়েট করে যাও, সেটাও নিয়ে আসবো তোমাদের আমি। আর এটা আপাতত বুঝে নাও, এই যে অংশটা, এটা হচ্ছে কমিউটেটর বলা। এই কমিউটেটরকে আরো একটা নাম হচ্ছে স্পিল্ড রিং বলা, বা বিভক্ত রিং। বিভক্ত রিং কি করে না, কারেন্টের ফ্লোটাকে বিপরীত দিকে করে। ঠিক আছে, বোঝা গেল? বাট এইখানেই তো কন্ডাক্টটা হবে না। আর যারা এত ভালো ভিডিও পাওয়ার পরও চ্যানেলে এসে ক্লিক করে চলে যাচ্ছ, ঠিক আছে, তাদেরও কি হবে, কাট অফটার সামনে এসে ক্লিক করে চলে যাবে তোমাকে। তোমার মানে এটা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, আমি কথার কথা বলছি, কারণ শিখতে হলে শেখো, আর না হলে এখান থেকে দূরে থাকো, কোনো অসুবিধা নেই। আর তোমরা অনেকে প্রশ্ন করো স্যার লাইভ ক্লাস একটু করান, অনেকে বলো। আমি রেকর্ডেড ফরম্যাট কেন করাই বলো তো? কারণ রেকর্ডেড ফরম্যাট করালে অল্প সময়ে অনেকটা জিনিস কভার করা যায়। লাইভ ক্লাসে কি হয়, একটা কথা বলছে, শুনতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা, অনেক রকম কথাবার্তা চলে। লাইভেও করাবো, একটু এগিয়ে দিই সিলেবাসটা, তারপর করাবো। ঠিক আছে? একটা রাসায়নিক যৌগ এক্স, জিপসাম। আচ্ছা, একটা রাসায়নিক যৌগ এক্স, জিপসাম গরম করে প্রস্তুত করা হলো। এটি সাদা পাউডার ও ফায়ার প্রুফিং উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ভালো করে বোঝো, জিপসাম এর সংকেত কি? জিপসাম এর সংকেত কি বলো? CaSO4 2H2O। তাহলে এই যে CaSO4 2H2O, একে যখন আমি কি করছি, একে যখন আমি তাপ দিচ্ছি, তখন কি হবে, CaSO4 হাফ H2 হবে না, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হবে। ওটা ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট থেকে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হবে। এই যে CaSO4 হাফ H2, এটা কার সংকেত? প্লাস্টার অফ প্যারিসের সংকেত। বোঝা গেল? তাহলে যখন আমি জিপসামকে, দুটো জিনিস মনে রাখবে, এটা আমি আগেও বলেছিলাম, আগে অনেক শিফটে এসছে যখন। আচ্ছা, এরপর আমি কিন্তু একটা কাজ করব, যখন দেখবো যে প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, সেই প্রশ্নগুলোকে কিন্তু আমি পার্টিকুলার শিফট থেকে অমিট করব। ঠিক আছে? কারণ প্রচুর প্রশ্ন রিপিট হবে, যত আমি দিন যাবে, পার্ট 6, পার্ট 7, পার্ট 8, প্রচুর প্রশ্ন আসবে, একই প্রশ্ন। সেগুলোকে আমি কিছু কিছু প্রশ্ন অমিট করব। ঠিক আছে? যেমন ধরো, এটা আমি করিয়েছি তোমাদের আগে। তো এই যে ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেটকে তুমি যখন, এইটাকে যখন তুমি তাপ দেবে, তখন তো জলটা চলে যাবে, বেরিয়ে যাবে, তখন কি হবে, হেমিহাইড্রেট। হেমি মানে কি, হাফ হাফ জল পড়ে থাকবে, হাফ অণু জল পড়ে থাকবে, দ্যাট ইজ প্লাস্টার অফ প্যারিস। নিচের কোন গ্রুপ জীব পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে? ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, অ্যালগি, প্রোটোজোয়া, লাইকেন্স, অ্যালগি, লাইকেন্স। আচ্ছা, ভালো করে বোঝো যে জীব কি করে, এদের মধ্যে মনে হবে যে কোনটা হবে স্যার, কি করে পারবো, বোঝাচ্ছি দেখো। আচ্ছা, মনে করো একটা একটা মানুষ বা একটা পোকামাকড় বা একটা জীব, কোনো একটা ভূপৃষ্ঠে সেই লোকটা কি হচ্ছে, মরে গেছে। এই লোকটা মনে করো মরে গেছে, একে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। তাহলে যখনই এ মরে যাবে, যদিও মরার সময় হাসি মুখ করবে না, মরার সময় একটু মুখটা বেঁকানো থাকবে, লোকটা মরে গেছে। এবার মরে যাওয়ার পর যদি সে সেখানটা পড়ে থাকে, তাহলে কি হয়? তাহলে সে কি সারা জীবন সেখানেই পড়ে থাকবে? নিশ্চয়ই না। ওর মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করবে, ব্যাকটেরিয়া কি করবে, ওকে ছোট 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 জৈব বিয়োজন ঘটবে, ছোট 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 হচ্ছে চামড়া, রস, সমস্ত কিছু দেখবে ওর মধ্যে পোকার উৎপত্তি হবে, ব্যাকটেরিয়ার উৎপত্তি হবে। সেটা কি করবে, সেটাকে ভেঙে দেবে, ভেঙে দেওয়ার পর ও কি করে, মাটির সঙ্গে মিশে যাবে।
মিশে যাওয়ার পর ওই যে পচা গলা দেহের ওপর কে জন্মাবে বলো? স্যাপ্রোট্রফ কাকে বলা হয়? ফাঙ্গিকে। কেন? সে পচা গলা যে জীবদেহের উপর জন্মায়। তো সেই পচা গলা জীবদেহ বা উদ্ভিদদের উপর কে জন্মাবে? ফাঙ্গি জন্মাবে। তো সেই ফাঙ্গিগুলো কি করবে? এই যে পচা গলা যে এটা হলো, যেটা ব্যাকটেরিয়া করলো, পচালো গলালো, সেগুলোকে সে কালেক্ট করে বেঁচে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি পরিবেশকে পরিচ্ছন্ন রাখছে কে? ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাই। ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাই কি করছে না এইভাবে, অর্থাৎ ব্যাকটেরিয়া কি করছে, এটা অনেক সময় কি হয় ডাইরেক্ট উত্তর বলে দিই, কিন্তু ভালো করে বোঝো যে কেন হচ্ছে, সাইকেল বজায় রাখছে। ঠিক আছে? আবার সেই ফাঙ্গিগুলোকে কেউ কেউ খাচ্ছে, সে বেঁচে থাকছে। অর্থাৎ এই যে এনভায়রনমেন্টাল যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেল একটা কিন্তু বজায় থাকছে এখানে। তাহলে ব্যাকটেরিয়া কি করছে না, ব্যাকটেরিয়া একটা মানুষকে যখন সে মরে যাচ্ছে তাকে বিয়োজন ঘটাচ্ছে, তারপর কি হচ্ছে সেটা পচা গলা হয়ে যাচ্ছে, পচা গলা হওয়ার পর তার উপর ছত্রাক জন্মাচ্ছে। কারণ ছত্রাকে কি বলা হয়? স্যাপ্রোট্রফ বলা হয়। বা পচা গলা উদ্ভিদ বা জীবদের উপর জন্মায়, তো সেটা তার উপর জন্মাচ্ছে এবং এইভাবে করছে। ঠিক আছে? আচ্ছা, লাইকেন্স তোমরা নিশ্চয়ই জানো। লাইকেন্স কি বলা হয়? অ্যালগি এবং ফাঙ্গির মাঝখানে। আচ্ছা, অনেক সময় ডাস্ট ডিটেক্টর কাকে বলা হয়? কোন একটা পার্টিকুলার জায়গার যে দূষিত মুক্ত কিনা সেই ডাস্ট ডিটেক্টর বলে কাকে? লাইকেনকে। কেন না, যেখানে প্রচুর পরিমাণে ধুলো এবং পরিবেশ দূষিত হয় সেখানে লাইকেনটা জন্মায় না। লাইকেন কার মধ্যবর্তী বস্তু? লাইকেন হচ্ছে অ্যালগি। অ্যালগি মানে কি? শৈবাল। শৈবাল এবং ছত্রাকের মধ্যবর্তী বস্তু। শৈবাল এবং ছত্রাকের মধ্যবর্তী বস্তু। আচ্ছা, এই ইংলিশ দেখে কেউ ভয় পাবে না। ব্যাকটেরিয়া মানে তো ব্যাকটেরিয়া, আর ফাঙ্গি মানে ছত্রাক, এর কি বাংলা দেবো? ঠিক আছে, বোঝা যাচ্ছে? আমি চাই 100% কনসেপ্ট যেন ক্লিয়ার হয়। আর ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে শেয়ার চাই। নিজেদের চ্যানেল আর তোমাদেরই পরিবার, তোমরা যত শেয়ার করবে তত ফ্রি ক্লাস পাবে, তত ক্লাস পাবে। আর যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, দেখো লো ফিজে পড়াচ্ছি। একটা কথা বলতে পারি, তোমরা যখন ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়ো বা 5 থেকে কলেজ পর্যন্ত পড়ো, তখন প্রচুর টাকা খরচা করো। তুমি ভাবো যে কেরিয়ারের যখন সিরিয়াস ম্যাটার আসছে, যখন সিরিয়াসলি কোথাও পড়তে হবে, পড়াশোনা করে জীবনে বাকি 30টা বছর একটা ভালো লাইফ লিড করতে পারবে, তখন তোমাদের কিন্তু 2000, 3000 বা 4-5 হাজার টাকা খরচা করতে খারাপ লাগে। অ্যাকচুয়ালি ভাবো, তুমি এতদিন যে কটা টাকা রোজগার, মানে যে কটা টাকা খরচা করে এসছো তোমার এডুকেশনের পারপোজে, আর যদি কিছু টাকা খরচা করে একটু বেশি সার্ভিস পাও, আমার মনে হয় সেটা করা উচিত। যাই হোক, চলো নেক্সট। নিচের কোন শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয়? অর্থাৎ শ্বসন প্রক্রিয়া কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। অক্সিজেন কখন দরকার হয়? যখন সেটা সবাত শ্বসন হয়। শ্বসন দু প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন, না যেখানে অক্সিজেনটা দরকার, অর্থাৎ O2 দরকার, আর একটা হচ্ছে অবাত শোষণ, যেখানে অক্সিজেন দরকার নেই। এই অবাত শোষণের আরেক নাম কি বলতো? সন্ধান। পাইরুভেটকে CO2 তে রূপান্তরিত করা হবে না, পাইরুভেটকে ইথানলে রূপান্তরিত করা হবে না, এটা তো অবাত শোষণ হয়ে গেল। গ্লুকোজ থেকে পাইরুভেটের জন্য কোনো অক্সিজেনই দরকার হয় না, তাহলে কি হবে না, পাইরুভেটকে CO2 এবং H2 শক্তিতে রূপান্তরিত করা। এটাও কিন্তু তোমাদের NCERT রেসপিরেশন যে চ্যাপ্টার ছিল সেখানে একটা ভালো সুন্দর ছক করে দেওয়া ছিল, দেখো এই ছকটা। গ্লুকোজটা কি হচ্ছে? সাইটোপ্লাজমের মধ্যে পাইরুভেট উৎপন্ন করছে। এবার সেই পাইরুভেটটা ল্যাক অফ অক্সিজেনে কি করছে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করছে। ভালো করে বোঝো, পাইরুভেটটা কোথায় উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ। গ্লুকোজ কি? গ্লুকোজ হচ্ছে শ্বসন বস্তু। শ্বসন বস্তুটা মাইটোকন্ড্রিয়া যে রয়েছে আমাদের, সেই যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হচ্ছে? পাইরুভেটে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 3 কার্বন মলিকিউল প্লাস এনার্জি। সেটা ল্যাক অফ অক্সিজেনে কি উৎপন্ন হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড। যে ল্যাকটিক অ্যাসিডটা আমাদের পেশির ক্লান্তি ঘটায় বা মাসেল ক্র্যাম্প তৈরি করে। যখন আমরা প্রচুর কাজ করি তখন কি হয় না, মাসেল ক্র্যাম্প, যারা ছুটছো পুলিশের জন্য বা রেলের গ্রুপ ডির জন্য, তারা জানো যে যখন একটুক্ষণ ছোটার পর মাসেল ক্র্যাম্প হয়, তার ফলে কি হয়, একটু শ্বাস নিলে, জোরে জোরে অক্সিজেন নিলে তখন সেই ক্র্যাম্পটা কেটে যায়, কারণ ল্যাক অফ অক্সিজেন ওটা হয়। ঠিক আছে? কিন্তু অ্যাবসেন্স অফ অক্সিজেন, দেখো ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড প্লাস এনার্জি, দেখো এই যে পাইরুভেট থেকে ইথানল, কার্বন ডাইঅক্সাইড, কিন্তু দেখো প্রেজেন্স অফ অক্সিজেন কিন্তু কোনো এনার্জি, অর্থাৎ আমরা যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। ঠিক আছে? আচ্ছা সরি, এটা একটা সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজমটা কোথায়? এই যে অংশটা সাইটোপ্লাজম, এটা মাইটোকন্ড্রিয়া বলে দিয়েছি আমি, সরি। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কোনটা? এই অংশটা কোষের, মানে প্লাজমা পটের ভেতরে অংশটা সাইটোপ্লাজমে পাইরুভেটটা হয়, গ্লুকোজটা সাইটোপ্লাজমে পাইরুভেট হচ্ছে। আর মাইটোকন্ড্রিয়া কেন বলছি? মাইটোকন্ড্রিয়া তো কি হয়, শক্তি উৎপন্ন হয়, বা শক্তি হাউস যাকে বলা হয়। এই শক্তি হাউসে কি হবে? অক্সিজেনের উপস্থিতিতে, মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ বা শ্বসন বস্তু, সেখান থেকে এটিপি উৎপন্ন হবে। এটিপি মানে কি? এনার্জি বা এনার্জি প্যাকেট বলা হয় যেটাকে। এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে, যেটা আমরা মানে বের করে দিই কার্বন ডাইঅক্সাইডটা, এবং জল উৎপন্ন হয়। ক্লিয়ার? পরপর দুটি সমজাতীয় সিরিজ, এটা আগেরও প্রশ্ন ছিল, সমজাতীয় সিরিজের মধ্যে আণবিক ভরের পার্থক্য কি করে হয় না, CH2। দুটো সমজাতীয় সিরিজের মধ্যে পার্থক্য থাকে CH2। যেমন মনে করো মিথেন, CH4, আগেও বুঝেছি আবার বুঝিয়ে দিচ্ছি। আবার মনে করো ইথেন, C2H6।
তাহলে দেখো CH4 এবং C2H6 এর মধ্যে পার্থক্য কে, কত পার্থক্য আছে? এটা তো একটা সমজাতীয় সিরিজ, অ্যালকেন সিরিজ, এটা তো অ্যালকেন সিরিজ CnH2n+2। দেখো এখানে তুমি 1 বসাও, তাহলে 1 বসালে কত হচ্ছে, 2 2 4 CnH2n+2, আবার এখানে 2 বসাও, 2 2 4 5 6। তো এই যে অ্যালকেন, এই অ্যালকেনটা একটা সমজাতীয় সিরিজ, আবার তুমি বসাও C3H8 বসাও, ঠিক আছে, এরকম করে তুমি বসাও। আবার C4 বসালে কত হচ্ছে, 4 4 2 8 9 10, C4H10 বসাও, তাহলে পার্থক্য কত হচ্ছে, এইচটা বারবার দেখো 2 এর পার্থক্য হচ্ছে, আর সিটা বারবার দেখো 1 এর পার্থক্য হচ্ছে, তার মানে কি CH2 এর পার্থক্য হচ্ছে। তাহলে CH2 এর আণবিক ভর কত, সেটাই আণবিক ভরের পার্থক্য, সেটাই হবে। তাহলে CH2 এর আণবিক ভর কত, C এর আণবিক ভর কত 6, আর H2 এর আণবিক ভর কত হচ্ছে 2, সরি C এর আণবিক ভর হচ্ছে 12, C এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, কিন্তু C এর আণবিক ভর হচ্ছে 12, 12 আর এর 2, তার মানে কত, 12 যুক্ত 2 সমান হচ্ছে 14, তার মানে 14 হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? খুব ভালো প্রশ্ন এটা। নেক্সট, আবার সেই দেখো ম্যাগনেটিজম থেকে প্রশ্ন দিয়েছে তোমাদের। ম্যাগনেটিজম বলেছিলাম না একটা হট টপিক, এটা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 17 আগস্ট 2022 এর শিফট 1 থেকে নেওয়া। কারেন্ট বহনকারী সলিনয়েডের জন্য নিচের কোন বিবৃতিটি, কারেন্ট বহনকারী যে সলিনয়েড, তোমরা জানো এইভাবে সলিনয়েডে কি করা হয়, তামার তার অন্তরিত জড়িয়ে দেওয়া হয় বা যে কোনো তার দিয়ে কারেন্ট, এটি নরম লোহার একটি টুকরোকে ম্যাগনেট করতে ব্যবহার করা যেতে পারে, একদম সঠিক। দণ্ড চুম্বকের মতো আচরণ করে, একদম সঠিক, বা বার ম্যাগনেট। চুম্বক ক্ষেত্ররেখাগুলি কেন্দ্রিক বৃত্ত, কেন্দ্রিক বৃত্ত মানে কোসেন্ট্রিক, কোসেন্ট্রিক মানে কি, বৃত্ত রেখাগুলো এরকম থাকবে, অর্থাৎ চুম্বক বৃত্তরেখা মানে বলরেখা, মানে কি বলবো যে ম্যাগনেটিক লাইন যেগুলো, সেগুলো এরকম থাকবে। এরকম কি থাকে আদৌ এই এর ক্ষেত্রে, সলিনয়েডের ক্ষেত্রে? সলিনয়েডের ক্ষেত্রে তো এরকম থাকে না। এটা কার ক্ষেত্রে থাকে, কারেন্ট বহনকারী যখন কোনো তার থাকে, তার চারপাশে এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কিন্তু সলিনয়েডের ক্ষেত্রে হয় না। দেখো সলিনয়েডের ক্ষেত্রে কিন্তু হয় না। এই দেখো সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড দেখো এদিক থেকে এদিক, কোথা থেকে কোথায় না, সবসময় মনে রাখবে যে নর্থ থেকে সাউথ, বারবার হচ্ছে নর্থ থেকে সাউথ, ঠিক আছে। এটা কি করে, এটা তো কারেন্টটা ফ্লো করছে, আর ম্যাগনেটিক লাইনটা হচ্ছে নর্থ থেকে সাউথ, ম্যাগনেটিক লাইন একে অপরকে কিন্তু ছেদ করে না। কিন্তু যদি কারেন্টের ডিরেকশন হয়, তখন এই ম্যাগনেটিক ফিল্ড গুলো এইভাবে কাজ করে, ম্যাগনেটিক লাইন গুলো এইভাবে কাজ করে, ঠিক আছে। তো এটা কিন্তু কোসেন্ট্রিক নয়, কোসেন্ট্রিক কেন্দ্রিক বৃত্ত মানে এই যে বৃত্তগুলো এইভাবে দেখাচ্ছে, মানে এর চারপাশে বলছে যে এইভাবে হবে কিনা, কিন্তু এটা তো এইভাবে হবে না, এখান থেকে এইভাবে হবে, এখান থেকে এইভাবে, এটা কিন্তু কোসেন্ট্রিক বৃত্ত না। নেক্সট, শ্বাস যন্ত্রের কোন অংশটি বায়ু পথকে আটকে পড়া থেকে রক্ষা করে? আটকে পড়া মানে কি বলতো, আমরা যে শ্বাস নিচ্ছি, ভালো করে বুঝবে, যদি যদি নর্মালি কোনো একটা পাইপের মধ্য দিয়ে তুমি যদি বাতাস দাও, দেখবে বাতাস টানার সময় পাইপটা চুপসে যাচ্ছে, যদি হার্ড সারফেস না হয়। যদি হার্ড হয়, তুমি যদি বাতাস দাও, সেটা অটোমেটিক চলে যাচ্ছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি করে, তরুণাস্থি রিং বা কার্টিলেজিনিয়াস রিং, যেটা আমাদের, যেটা এই যে অংশটা তুমি হাত দাও, দেখবে কার্টিলেজিনিয়াস রিং দেখতে পাবে, এই অংশটা দেখতে পাচ্ছ ফোলা ফোলা, এটাই অ্যাকচুয়ালি কার্টিলেজিনাস রিং, যেটাকে আমরা ট্রাকিয়া বলছি। এই যে কার্টিলেজিনাস রিং থাকে, এই রিংটা যে রিং 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 থাকে, এই কার্টিলেজিনাস রিং এর জন্য কি হয় না, চুপসে যায় না, অর্থাৎ যখন তুমি নিচ্ছ বা ছাড়ছো, একটা উইন্ড পাইপ মানে ফাঁপা পাইপের মতো কাজ করছে, ঠিক আছে। নেক্সট, আলোর একটি সূক্ষ্মরশ্মি দৃশ্যমান হয় যখন একটি ধোঁয়া ভর্তি ঘরে প্রবেশ করে। দেখো মনে করো একটা রুম, এটা এইখানে কি করেছে, বা এটা একটা রুম মনে করো, বা এটা একটা রুম মনে করো, এই রুমে প্রচুর ধোঁয়া রয়েছে। এই ধোঁয়া মানে কি, ধোঁয়া মানে ওখানে সূক্ষ্ম 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 কণা রয়েছে। তাহলে যখনই এখানে আলো প্রবেশ করছে, পুরো ঘরটা আলোকিত কেন হচ্ছে, কারণ এই সূক্ষ্ম সূক্ষ্ম কণা দ্বারা আলোটা বারবার কি হচ্ছে, প্রতিফলিত। প্রতিফলিত তো সূক্ষ্ম কণা দ্বারা হবে না, প্রতিফলনের জন্য একটা সারফেস দরকার বড়, তাহলে প্রতিফলন হবে না। আচ্ছা, দুটো অপশনে বিচ্ছুরণ হয়েছে, অ্যাকচুয়ালি বিচ্ছুরণটা সঠিক হবে। প্রতিসরণ কি করে হয়, প্রতিসরণ তো দুটো মিডিয়াম দরকার, একটা লঘু মিডিয়াম, একটা ঘন মিডিয়াম, অর্থাৎ লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘু যখন যাবে, অর্থাৎ একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়াম যাবে, তখন তার কি হবে, তখন তার স্পিডের পার্থক্য হবে। তো স্পিডের যদি পার্থক্য হয়, সেক্ষেত্রে আলোর প্রতিসরণ হবে। তাহলে এখানে কি উত্তর হয়ে যাবে, বিচ্ছুরণ। বিচ্ছুরণ মানে কি, বিচ্ছুরণ মানে তোমরা জানো যে কলয়েড কণা, কলয়েড কণা মানে একটা জলের মধ্যে যখন তেল জলের মিশ্রণ থাকে, সেখানে সাইড থেকে লাইট টিপলে টিন্ডাল এফেক্ট দেখা যায় না, এটাও পরীক্ষা প্রশ্ন আছে। সেই টিন্ডাল এফেক্টটা কেন হয়, আলোর বিচ্ছুরণের জন্য, অর্থাৎ ছোট 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 পার্টিকেলের দ্বারা আলোটা বারবার কি হবে, ঠিকরে ঠিকরে আসবে, এটাকে বিচ্ছুরণ বলা হয়। নিউল্যান্ডের অক্টেভ সূত্র, এটা তোমাদের বহুবার হয়েছে। নিউল্যান্ডের অক্টেভ সূত্রে প্রথমটা কি হয়, হাইড্রোজেন, আর দ্বিতীয়টা হচ্ছে থোরিয়াম। হাইড্রোজেন এবং থোরিয়াম, প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, লাস্টেরটা হচ্ছে থোরিয়াম। এটা তোমাদের বারবার, এটা একটা প্রশ্ন একটা প্রশ্নে দুটো জিনিস ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ সময় প্রশ্ন করেছে লাস্টের এলিমেন্টটা কি, থোরিয়াম। নিচের কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়? পর্দায় যখন ফেলা যাবে, বারবার মনে রাখবে, যখনই মনে করবে যে পর্দায় ফেলা যাচ্ছে, মনে করো এখানে একটা বস্তু রয়েছে, সেটা এইভাবে এসছে, ঠিক আছে, এইভাবে এসছে, এখানে একটা গঠিত হয়েছে প্রতিবিম্ব, ঠিক আছে।
এখানে একটা মনে করে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে যখনই প্রতিবিম্ব গঠিত হবে তখন এটা পর্দায় ফেলা যাবে, তখন সব সময় সেটা সৎ হবে। অসৎ মানেই সেটা ভার্চুয়াল, মানে অসৎ মানে ভার্চুয়াল, এটাকে পর্দায় ফেলা যাবে না। সৎ মানে সেটা বড় হোক ছোট হোক সেটা পরের কথা, সৎ মানেই সেটা পর্দায় ফেলা যাবে, আর অসৎ মানে সেটাকে পর্দায় ফেলা যাবে না। তাহলে অপশন 1 এবং 2টা হচ্ছে সঠিক। নেক্সট, ক্লোর ক্ষার প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের স্পেশাল একটা নিয়ে আসবো। ক্লোর অ্যালকালি প্রসেস এটাকে বলা হয়, ক্লোর অ্যালকালি প্রসেস। ব্যাপারটা কি না, ক্লোর অ্যালকালি প্রসেস হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইডে কি করা হবে না, তড়িৎ বিশ্লেষণ করা হবে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি ক্লোরিন যে প্রিপারেশন হয় না, মানে ইন্ডাস্ট্রিয়ালি যখন ক্লোরিন প্রিপারেশন হয় সেই ক্ষেত্রে আমরা ক্লোর অ্যালকালি প্রসেসটা ব্যবহার করে থাকি। অনেক সময় তোমাদের একটা প্রশ্ন আসে যে ইন্ডাস্ট্রিয়ালি ক্লোরিন প্রিপারেশনের জন্য কি ব্যবহার করা হয় থাকে, মানে কোন প্রসেসটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্লোর ক্ষার প্রসেস বা ক্লোর অ্যালকালি প্রসেস। তো এখানে কি উৎপন্ন হবে দেখো, সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা উৎপন্ন করতে ডেফিনেটলি ক্লোরিন উৎপন্ন হবে, কারণ ক্লোরিন উৎপন্ন করার জন্যই তো করা হচ্ছে এই প্রসেসটা, ডেফিনেটলি ক্লোরিন থাকবে। তো বাকিগুলোই তো ক্লোরিন রয়েছে। আচ্ছা, ভালো করে বোঝো, সোডিয়াম ক্লোরাইডে কি উৎপন্ন হবে, ক্লোরিন উৎপন্ন হবে, এবং যেটা উৎপন্ন হবে দ্যাট ইজ হাইড্রোজেন। অক্সিজেন কি করে উৎপন্ন হবে, Na2CO3 তো হবে না, NaCl দ্বারা অবশ্যই একটা Na উৎপন্ন হবে, কিন্তু Na2CO3 কি করে হবে, NaOH হবে, আর হাইড্রোজেন হবে। ঠিক আছে, দেখে নাও, এই যে এদিক দিয়ে কি হবে NaOH, এখান দিয়ে কি হবে H2, আর এখান দিয়ে কি হবে Cl2। এটা হচ্ছে অ্যানোড ক্যাথোড, এখানে কি রয়েছে, এখানে একটা মেমব্রেন রয়েছে, আর এখানে রয়েছে NaCl। ক্লিয়ার? তো এটা হচ্ছে ক্লোরোঅ্যালকালি প্রসেস, যেখানে হাইড্রোজেন, ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন, দেখো ভালো করে বুঝবে, একটা পর্যায় সারণী বিষয় বোঝাচ্ছি, বুঝবে। যখন পারমাণবিক সংখ্যা ড্যাশ এবং পারমাণবিক চার্জ ড্যাশ হিসাবে নিউক্লিয়াস এবং ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল ড্যাশ, তাই পারমাণবিক রেডিয়াস ড্যাশ Li থেকে F পর্যন্ত। ভালো করে বুঝো। আচ্ছা, Li থেকে F মানে কি, একটা পর্যায় সারণীর লিথিয়াম থেকে আমি ফ্লুরিনের দিকে যাব, তাহলে তার যে অ্যাটমিক রেডিয়াসটা কমবে না বাড়বে? ভালো করে বোঝো, অ্যাটমিক রেডিয়াস আমরা কি বলেছি, বাম দিক থেকে, এটা তোমাদের আগেও বুঝিয়েছিলাম একবার। একটা পর্যায় সারণী বাম দিক থেকে যখন ডান দিকে যাব তখন তার পারমাণবিক রেডিয়াস কি হবে, কমবে। তাহলে এইখানটা কি হবে, উত্তর হ্রাস পাবে। হ্রাস কোন দুটো অপশনে রয়েছে দেখো, এই অপশনটা আর এই অপশনটা। ভালো কথা। এবার বলছে যখন পারমাণবিক সংখ্যা ড্যাশ, তাহলে এই দিক থেকে যখন এই দিকে যাব তখন পারমাণবিক সংখ্যা কি হবে, লিথিয়ামের কত 3 আর ফ্লোরিনের কত 9, তার মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে হবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং পারমাণবিক চার্জ কি হবে, অবশ্যই বৃদ্ধি পাবে, পারমাণবিক চার্জটাও তো বৃদ্ধি পাবে, তাই না? পারমাণবিক চার্জ বৃদ্ধি পাবে। এবং দেখো নিউক্লিয়াস এবং ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলে, ভালো করে বোঝো। মনে করো Li3, ঠিক আছে, Li3, আমি Li এবং ফ্লোরিন দুটোই আঁকছি। Li3 মানে কত, এখানে একটা নিউক্লিয়াস থাকবে, আর এখানে কি থাকবে, এখানে নিউক্লিয়াস আছে, এখানে দুটো ইলেকট্রন থাকবে, আর এখানে বাইরেটা একটা ইলেকট্রন থাকবে। আর ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে দেখো, 2 আর হচ্ছে 7 হবে। অর্থাৎ দেখো এখানে এটা নিউক্লিয়াস, এরও দুটো কক্ষ থাকবে, কারণ তোমরা জানো যে একই পর্যায়ের মধ্যে সেলগুলো বাড়ে না, উপর থেকে নিচের দিকে গেলে এই যে সেলগুলো, ওটার কে কক্ষ এল কক্ষ এগুলো বাড়ে, কিন্তু যখন আমি বাম দিক থেকে ডান দিকে যাবো তখন কিন্তু সেলগুলো কনস্ট্যান্ট থাকে। দেখো এখানেও দুটো সেল, এখানেও দুটো সেল, এখানে কে রয়েছে, নিউক্লিয়াস, তাহলে এখানে কটা ইলেকট্রন, দুটো, কিন্তু এখানে 7টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন। ভালো করে বোঝো, আমাদের কি করে, এই নিউক্লিয়াস কি করে, একটা কেন্দ্রাভিমুখী বল কাজ করে। তাহলে যখনই এখানে চার্জ বেশি হবে, যখনই বাইরের কক্ষে চার্জ বেশি হবে, তখন তার ইলেকট্রন মানে নিউক্লিয়াসের দিকে আকর্ষণ বলটা কি হবে, নিউক্লিয়াসের দিকে আকর্ষণটা বাড়বে। এখানে দেখো চার্জ কম, তার মানে নিউক্লিয়াসের দিকে আকর্ষণ বলটা কম থাকবে, কিন্তু যতই চার্জ বেশি হবে তো আকর্ষণ বল বাড়বে। এই জন্যই তো রেডিয়াসটা কম হয়, যত আকর্ষণ বাড়বে তখন কি হবে, এটা সরে আসবে না, কিন্তু রেডিয়াসটা কমে যাবে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যত যাব তত কি হবে না, রেডিয়াসটা কমবে। তার কারণ কি, কারণটা হচ্ছে যত ভ্যালেন্স ইলেকট্রনের পরিমাণ বেশি বাড়ে, ভ্যালেন্স ইলেকট্রন মানে লাস্ট কক্ষে যে ইলেকট্রন, সেটা যখন বেশি বাড়বে তত কি হয় না, নিউক্লিয়াস যে আকর্ষণ করছে ইলেকট্রন গুলোকে নিজের কেন্দ্রের দিকে, নিউক্লিয়াস মানে কি, করণীয় কেন্দ্রটাকে নিউক্লিয়াস বলা হয়। তবে নিউক্লিয়াস যে নিজের দিকে আকর্ষণ করছে, এই নিউক্লিয়াসের বায়োলজি নিউক্লিয়াস কিন্তু আলাদা, সেই আকর্ষণ বলের মানটা কিন্তু বাড়বে। তাহলে আকর্ষণ বলটা কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাই পারমাণবিক রেডিয়াস কি হবে, হ্রাস পাবে। আমি তোমাদের বললাম যত এটা টানবে তত কি হবে, এটা ছোট হয়ে যাবে না, টানলে তো ছোট হয়ে যাবে, ধরে যদি টানো, টানলে কি হবে, ছোট হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি, আর লাস্টেরটা হ্রাস। অপশন বি উইল বি রাইট অ্যান্সার, বৃদ্ধি 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 হ্রাস। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, আচ্ছা এটা ইংলিশে রেখেছি, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। একটা যে প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলা হচ্ছে,
না আমরা জানি যে একটা মিররের ক্ষেত্রে মিররের যে পোল, এইখানটা কি থাকে, মিররের পোল থাকে, আর এখানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারটা কোনটা? আচ্ছা একটু জল খেয়ে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। হ্যাঁ, তো এটা যে পোল এবং এখানে সেন্টার অফ কার্ভেচার যেটা থাকছে, তাদের মধ্যে যে কানেক্টিং যে রেখাটা, কাল্পনিক রেখা, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি প্রধান অক্ষ। তাহলে এই যে প্রধান অক্ষটা কি, ইট ইজ নর্মাল টু দা মিরর, এটা দেখো মিররের সঙ্গে নর্মালেই তো আছে, তার মানে এটা সঠিক আছে, তাই না? মানে সাধারণ রয়েছে মিররের মধ্যে। পয়েন্ট অফ ইনসিডেন্স অলওয়েজ লাইজ অন দা প্রিন্সিপাল অ্যাক্সিস। পয়েন্ট অফ ইনসিডেন্স অলওয়েজ লাইজ অন দা প্রিন্সিপাল অ্যাক্সিস। না, পয়েন্ট অফ ইনসিডেন্স কিন্তু অলওয়েজ কিন্তু আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে যে লাই করবে না। কেন? দেখো আমরা তোমাদের আমি রে গুলো দেখিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে একটা রে এরকম ভাবেও আসতে পারে যেটা পোল দিয়ে যাবে, অর্থাৎ ইনসিডেন্ট রেটা এরকম ভাবে আসতে পারে, আর রিফ্লেকশন রেটা এরকম ভাবে বেরিয়ে যেতে পারে। তাহলে সবসময় পয়েন্ট অফ ইনসিডেন্স তো সেখানে পোলের ওপর করছে, সবসময় তো আর প্রধান অক্ষের উপর করবে না। আচ্ছা, প্রিন্সিপাল ফোকাস অলওয়েজ লাইজ অন দা, প্রিন্সিপাল ফোকাস অলওয়েজ লাইজ অন দা, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস আর কি, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস হতো এখানটা, প্রিন্সিপাল অ্যাক্সিস। হ্যাঁ, এটা ঠিক বলেছে, কারণ তোমরা জানো যে এই যে রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক কি হয়, অর্থাৎ আমাদের যে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক কি হয়? ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাসটা অবশ্যই এখানটা হবে। কেন? তোমাদের এঁকে দেখিয়েছিলাম আমি। দেখো এইভাবে যখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ আসবে, তখন এটা এই দিক দিয়ে যাবে, কোথায় যাবে? ফোকাস দিয়ে যাবে, অর্থাৎ এই বিন্দুটা দিয়ে যাবে। এই যে বিন্দুটা মিলিত হবে, অসীম দূরত্ব থেকে যে রশ্মিগুলো আসবে সেগুলো কি হবে? এই জায়গাটা মিলিত হবে, ঠিক আছে? তো এই মিলিত বিন্দুটাকে আমরা কি বলছি? এই মিলিত বিন্দুটাকে আমরা বলছি ফোকাস। তো ফোকাসটা অবশ্যই কিন্তু প্রধান অক্ষের উপর লাই করবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে কিন্তু কোন রকম অঙ্ক দেয়নি, অর্থাৎ 17 আগস্ট শিফট 1-এ কিন্তু কোন রকম কোনো অঙ্ক দেয়নি। আশা করি বুঝতে পেরেছো। তো সবশেষে একটাই কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং অবশ্যই অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত দেবে। তোমরা অনেক ভালো কমেন্ট করছো, এর জন্য আমার খুবই ভালো লাগছে। আশা করি আমি আমার যে ডেডিকেশন দিচ্ছি সেটা আরো বেশি করে ডেডিকেশন দিতে পারবো, কারণ তোমরাই আমার মোটিভেশন, তোমরাই আমার শক্তি। একজন শিক্ষকের কাছে তার ছাত্রের প্রতি ডেডিকেশনটা যত বেশি হবে, বা ততটাই বেশি হবে যতটা তোমরা আমাকে এফোর্ট দেবে। আমি যদি দেখেছি তোমরা এফোর্টের সাথে সাথে পড়ছো, আগামী দিনে আমি ফ্রিতে মক টেস্ট নিয়ে দেবো, সেগুলো দিচ্ছ। আর আমার যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমি একটা কথা তোমাদের কাছে রেকমেন্ড করবো, যারা সায়েন্সটা স্পেশাল অ্যাডমিশন নিতে চাও, অনেকের কি হয়ে থাকে, জিকে টিকে রেডি হয়ে থাকে, ম্যাথ রেডি হয়ে থাকে, তারা যদি সায়েন্সের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে 20 মের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ 20 মের পর আদৌ সায়েন্সের ব্যাচ আসবে কিনা কোনো ঠিক নেই। কারণ তার 20 মের পর কি হবে, পুরো জিনিসটা, পুরো সিস্টেমটাই চেঞ্জ হবে। তোমরা জানো ড্রাস্টিক চেঞ্জ হবে। কৌস্তব স্যার তোমাদের সামনে আসবে, উনি ক্লাস করাবেন, ম্যাথের ক্লাস করাবে। তো সেক্ষেত্রে কম্বাইন্ড ব্যাচটা আরো অন্যভাবে তৈরি করা হবে, সেক্ষেত্রে নাও থাকতে পারে। তো যারা অ্যাডমিশন নিতে চাও, মাস 20 মের মধ্যে অ্যাডমিশন নিতে পারো। আমি একটা কথা বলি, যে অন্যদের সঙ্গে আমাদের পার্থক্যটা একটু বলে দিই। অন্যরা যেখানে শুধুমাত্র গল্প দিয়ে, মোটিভেশন দিয়ে, রেলে এই ফর্ম ওই ফর্ম দিয়ে ব্যাচের প্রমোশন করায়, সবসময় বলে ব্যাচে ঢুকো, ব্যাচে ঢুকো, এই নিউজ ওই নিউজ, সেখানে আমি কিন্তু বারবার তোমাদের ক্লাস দেখাই। কারণ ব্যাচে ঢুকে তোমরা তো নিউজ জানার জন্য ঢুকবে না যে কবে ফর্ম ফিল আপ হয়েছে, তোমরা ঢুকে পড়াশোনার জন্য। তাহলে পড়াশোনার জন্য যদি ঢুকতে চাও, তাহলে পড়াশোনাটা দেখেই ঢোকো। তুমি মিষ্টিটা খাবে, হ্যাঁ তুমি ভালো দোকান দেখে ঢুকতে পারো, কিন্তু যখন দেখবে মিষ্টিটা খারাপ, তখন তুমি পরের দিন আমার দোকানে যাবে না। তাহলে প্রোডাক্টটাকে ভালো হতে হবে। তো তো আমার প্রোডাক্টটা আমি বেস্ট মার্কেটে, এটা আমি বলতে পারি। তো যারা অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন নিতে পারো, আদারওয়াইজ ইউটিউব দেখেও প্রিপারেশন নাও, বাড়িতে পড়াশোনা করো, তাহলে কিন্তু হবে। সবাইকে ভালো থেকো, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটি ক্লাসে। আগামীকাল তোমাদের ম্যাথের ক্লাস থাকবে, তারপর থেকে আবার সায়েন্স জিকে থাকবে, এবং 20 মের পর তোমাদের আমি ইউটিউবেই রুটিন পাবলিশ করব, সেগুলো দেখে তোমরা আবার নতুন ভাবে ভিডিও দেখতে থাকবে। থ্যাংক ইউ।